কিরে, কি হলো কি? তোকে যে খবরটা আনতে বলেছিলাম, তুই কি সেই খবর এনেছিস? ওই তো একজন ওই গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে, কিন্তু দূর থেকে তো আমি তাকে চিনতেই পারছি না। কে কে ওখানে এভাবে বসে বাঁশি বাজাচ্ছে? আজকের রাতটা পার হলে বিবাহ হয়ে যাবে। আমার মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা একেবারে ঠিক হচ্ছে না, কিন্তু আমার যে এখন আর কিছুই করার নেই। আমি তো চাইলেও আর কোনোভাবে এই বিষয়টা আটকাতেও পারবো না। মারে, গ্রামের লোকজন এসেছিল। জমিদার মশাই বলে দিয়েছেন যে আগামীকালই এই বিবাহ হবে। আমি জানি না মা, তোর এই বিয়েতে মত আছে কিনা। না না, আমার চোখে দেখা কখনো এভাবে ভুল হতে পারে না। আমার মনের বিশ্বাস, আমি তখন যা দেখেছি সত্যিই দেখেছি। ফুলকুমারী ডাকে রাজকুমারের বাঁশি বাজানো থেমে যায় আর সে উঠে দাঁড়ায়। রাজকুমার, রাজকুমার, তুমি এখানে? অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি রাজকুমার। তুমি জানো তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোথাও তোমাকে খুঁজে পাইনি। অবশেষে অবশেষে তোমাকে আমি খুঁজে পেয়েছি। রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীর কথা শুনে অবাক হয়ে যায়। সে যেন নিশ্চুপ হয়ে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনতে থাকে। সে বুঝে উঠতে পারছিল না যে ফুলকুমারীকে সে কি বলবে। কি হলো কি রাজকুমার? তুমি কোনো কথা কেন বলছো না? এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, কথা বলো। তুমি তোমার ফুলকুমারীর সাথে কথা বলবে না? বুঝতে পেরেছি, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আমার উপর অভিমান করে আছো, তাই তো? আচ্ছা আচ্ছা, তুমি আমার উপর এভাবে অভিমান করে থাকতে পারো? বলো, কতটা দিন হলো তুমি আমাকে ছেড়ে, রাজপ্রাসাদ ছেড়ে এখানে পড়ে আছো। রানীমা তো ভেবেই নিয়েছিল যে তুমি হয়তো মারা গেছো, কিন্তু সেও যখন জানতে পেরেছে যে তুমি বেঁচে আছো আর এখানে আছো, সেও না আশার আলো দেখেছে। আমি তো এখানে তোমাকে খুঁজে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তোমাকে খুঁজে নিয়ে গেলে সে ভীষণ খুশি হবে রাজকুমার। রাজকুমার, আমি তো তোমাকে খুঁজে পেয়ে গেছি, আর আমরা থাকবো না এখানে। কাল সকাল সকাল রওনা দেবো আমরা আমাদের রাজপ্রাসাদের উদ্দেশ্যে, আর আবার আমরা দুজনে এক হয়ে যাব। রাজকুমার চন্দ্রকুমারের কাছে ফুলকুমারীর কথাগুলো বড্ড অবাক লাগে। সে রাজা, রাজকুমার, রাজপ্রাসাদ, রানীমা এই সব কিছুই বুঝে উঠতে পারে না। সে যেন হতভম্ব হয়ে শুধুমাত্র ফুলকুমারীর মুখের দিকেই তাকিয়ে থাকে। রাজকুমার, কি দেখছো? কি এভাবে চুপ করে আছো কেন? তুমি কি আমার সাথে সত্যি কোনো কথা বলবে না? এখনই কি তোমার আমার উপর থেকে অভিমান দূর হয়নি? বলো বলো, কি করলে তোমার আমার উপর থেকে অভিমান দূর হবে? ওদিকে সোনালির ঘুম ভেঙে যায়। সোনালি ঘুম থেকে জেগে উঠে দেখে ফুলকুমারী তার পাশে নেই। এ কি, ওই মেয়েটি কোথায় গেল? ও তো কিছুক্ষণ আগেই ঘরেই ছিল। ওকে এত করে বললাম যে শুয়ে পড়ো শুয়ে পড়ো, কিন্তু না, ও তো না ঘুমিয়ে জানালার কাছে দাঁড়িয়ে থাকলো। কিন্তু এখন তো গভীর রাত হয়ে গেছে, এখনো না ঘুমিয়েও কোথায় গেল? কক্ষের মধ্যেও তো তাকে দেখতে পাচ্ছি না। আমি কি একবার বাইরে গিয়ে দেখবো? ও কি বাইরে কোথাও যেতে পারে? কিন্তু বাইরে কোথায় যাবে? ও তো তেমন করে কোথাও চেনেও না, জানেও না। আর বাইরে গেলে তো আমাকে একটিবার বলেও যেতে পারতো। আমার তো মনে হচ্ছে মেয়েটা নিশ্চয়ই ঘুমানোর অনেক চেষ্টা করছে, কিন্তু ঘুমাতে পারেনি। আর ও তো নিজের প্রিয় মানুষকে খুঁজতে এখানে এসেছে, তাকে এখন পর্যন্ত খুঁজে পায়নি, তাই তার মনটার মধ্যে বড্ড অস্থির হয়ে আছে। এজন্য আমাকে কিছু না বলেই রাতের অন্ধকারেই বেরিয়ে গেছে নিশ্চয়। আর আমি তো মেয়েটিকে কথাও দিয়েছিলাম যে আমি তার প্রিয় মানুষটিকে খুঁজে পেতে সাহায্য করব, কিন্তু আমি তো আমার কোনো কথাই রাখতে পারিনি। আর আমি তো তাকে কথা দিয়েছিলাম তার প্রিয় মানুষটিকে আমি খুঁজে পেতে সাহায্য করব, ওর সাথে সাথে আমি তাকে খুঁজবো, কিন্তু আমি তো সেটা করতেই পারলাম না, ওর কথাটা রাখতেই পারলাম না। তারপর আগামীকাল আমার বিয়ের দিন, আর এই বিয়ের অনুষ্ঠান না গেলেও তো আমি মেয়েটিকে কোনো সাহায্য করতেও পারছি না। তবে যাই হোক, আগামীকাল আমার বিয়ের অনুষ্ঠান না গেলেও তো আমি মেয়েটিকে কোনো সাহায্য করতে পারছি না। তবে যাই হোক, এখন এত রাতে মেয়েটি কোথায় গেল সেটাও তো আমাকে জানতে হবে, দেখতে হবে। বলা তো যায় না কখন কোন বিপদে পড়ে যায় আবার মেয়েটি। আমি বরং উঠে গিয়ে দেখি কোথায় গেল। এই কথা বলে সোনালি তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ে আর ফুলকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ে। রামু, আরে ও রামু, কোথায় রে তুই? একটু এদিকে আয়। কি হলো কি? সে কখন থেকে তোকে ডাকছি, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি?
ঘুমিয়ে পড়লি রামু? ও রামু, আমার কথা কি শুনতে পাচ্ছিস না তুই? কি হলো কি কর্তা বাবু? এই এত রাতে বেলায় আমাকে কেন ডাকছেন বলুন তো? ঘুমাই তো ওই বারান্দার এক কোণে। সারাটা রাত মশার কামড়ে দু চোখের পাতায় এক করতে পারছি নে। আর সবে মাত্র চোখের পাতাটা একটু লেগে এসেছিল, আর অমনি আপনি আমাকে এখানে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছেন কেন বলুন তো? এ কি রে রামু, তুই দেখে আমার কথা শোনাচ্ছিস? তা তোকে আমার বাড়িতে কি রেখেছি তোকে ঘুমানোর জন্য নাকি রে? আবার কাজ করার জন্য? সেটা তুই নিজের মুখে বল দেখিনি। আগে জমিদার মশাই, আপনার কাজ করার জন্য? যদি সেটাই হয়, তাই যখন আমার খুশি তখন তোকে ডাকবো আর কাজ করাবো, সেটা আমার খুশি। এতে তুই আমাকে কথা শোনালে কিন্তু তোকে আমি কাজ থেকে সরিয়ে অন্য লোক রাখবো বলে দিলুম। না না কর্তা বাবু, তা করবেন না, তাহলে যে একেবারে জানে মরে যাব। আসলে আমি ঘুমিয়ে ঘুমিয়ে আপনাকে ভুলভাল বলে ফেলেছি, আমায় ক্ষমা করে দেবেন। আমি তো সব সময় আপনার কাজ করার জন্য প্রস্তুত আছি। বলুন কেন ডেকেছেন আমায়? আপনার কি পা টিপে দিতে হবে? আপনিও তো এত রাতে না ঘুমিয়ে জেগে আছেন। কই, কখনো তো এত রাত অবধি জেগে থাকেন না। তাহলে আজ আপনার কি হয়েছে বলুন তো? আমার কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। ওই মেয়েটাকে দেখার পর থেকে আমি চোখের পাতা এক করতে পারছি না রামু। সারাক্ষণ ওই মেয়েটা আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। আমি ওই মেয়েটাকে ভীষণ পছন্দ করে ফেলেছি রে রামু। তুই এক কাজ কর, তুই যে করেই হোক ওই মেয়েটাকে আমার বউ বানানোর ব্যবস্থা কর। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে জমিদার মশাই, আপনি একদম চিন্তা করবেন না। কালকে সোনালীর সাথে ওই ছেলেটার বিয়ে হয়ে যাক, তারপরে ওই মেয়েটাকে আপনার বউ বানানোর যা যা করার তা তাই করবো। কিন্তু আমি যদি বলি অত দেরি আমার সইবে না, তুই যা করার কাল সকালেই কর। মন্ত্রী মশাই, সব কিছু প্রস্তুত করা হয়ে গেছে। তাহলে আপনি বললে এখন আমি রওনা দিতে চাই, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ, আর দেরি করিস না। এই গভীর রাতের বেলায় তুই বেরিয়ে পড়, তাহলে খুব তাড়াতাড়ি তুই পৌঁছে যেতে পারবি। আর হ্যাঁ, সেখানে পৌঁছানোর জন্য যত যা কিছু করা প্রয়োজন সব ব্যবস্থা আমি করে ফেলেছি। হ্যাঁ, এখন তুই শুধু বল, সঠিক তথ্য সংগ্রহ করেছিস তো তুই? মন্ত্রী মশাই, আপনি একদম চিন্তা করবেন না, আমি সঠিক তথ্য সংগ্রহ করেছি। কোথায় গেলে কি করতে হবে সব কিছু জানা হয়ে গেছে। আপনি শুধু কালকে কোনোভাবে রানীমাকে সামনে নেবেন, কারণ আমি তো কালকে রাজপ্রাসাদের কাজে যেতে পারবো না, তাই না? সেদিন তো আমি সেদিকটা আমি সামনে নেব, সেটা নিয়ে তোর কোনো চিন্তা নেই। কিন্তু হ্যাঁ, কোনোভাবেই যেন কেউ জানতে না পারে যে তুই কে। মন্ত্রী মশাই, সেই চিন্তা আপনার করতে হবে না, সেই দিকটা আপনি আমার উপরে ছেড়ে দিন। আর তাছাড়া আপনি কি আমাকে দেখে বুঝতে পারছেন না? আমাকে দেখে কেউ চিনতে পারবে কি না? আমি কেমন সদ্য নির্ধারণ করেছি। আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমি রূপনগর রাজ্যের একজন প্রহরী? হ্যাঁ, এটা তো খেয়াল করিনি। সত্যি তো তোকে চেনার মতোই নেই। তাহলে আর দেরি কেন, যা এক্ষুনি বেরিয়ে পড়। বেরোচ্ছি, কিন্তু আপনি যেটা আমাকে বলেছিলেন কাজ হয়ে গেলে কিন্তু তার থেকে দ্বিগুণ দিতে হবে পয়সা আমাকে। তোকে নিয়ে আর পারি না। অর্ধেক পয়সা তো তোকে আগেই দিয়েছি, আর এখন বাকি অর্ধেকের সাথে আরো কিছু বাড়িয়ে দেবো বলেছি, কিন্তু সেটা তো কাজ সম্পন্ন করবি তারপর, তাই না? যা যা, আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়তো দেখি। ঠিক আছে মন্ত্রী মশাই, তাহলে আমি যাচ্ছি কোন। আর হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কিন্তু আপনার কাজ সফল করে তবেই ফিরবো। রাজকুমার, তুমি এখনো এইভাবে চুপ করে থাকবে? তুমি আর এইভাবে চুপ করে থেকো না, তুমি কথা বলো। আমি জানি না তুমি কেন আমার সাথে কথা বলছো না, তবে তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু আমি এই জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটাই বিসর্জন দিয়ে দেব। এই মেয়েটা এসব কি বলছে? ওর কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। ও আমাকে রাজকুমার বলে ডাকছে, আরও বলছে কোনো এক রানীমা নাকি আমার জন্য অপেক্ষা করছে।
আর শুধু সেটাই নয়, সে আমাকে নিয়ে নাকি এক রাজ্যে ফিরে যাবে। কিন্তু সে সব কথা কেন বলছে? তাহলে কি আমি আমার অতীত জীবনের যেসব কিছু নিয়ে ভুলে গিয়েছিলাম সেই অতীত কি আমার সামনে চলে আসলো? হ্যাঁ হ্যাঁ, সেটাই হয়তো হবে। আমার মনে হয় এই মেয়েটির সাথে কথা বললে এই মেয়েটি আমার অতীত জীবনের সব কিছু আমাকে জানাতে পারবে। রাজকুমার, রাজকুমার তুমি আমার সাথে কথা বলছো? রাজকুমার, আমি খুব খুশি হয়েছি। আসলে আমি তোমার সাথে কথা বলছিলাম না, কারণ আমি তোমার কথা শুনছিলাম। আচ্ছা, তুমি এতক্ষণ যে এতগুলো কথা বললে সেসব কথা কি সত্য? আমি কি সত্যি কোনো রাজকুমার? আর আমাকে নিয়ে তুমি আমার রাজ্যে ফিরে যাবে বললে না? এ কি রাজকুমার, এসব তুমি কি বলছো? তুমি কিছু জানো না? মানে তুমি জানো না যে তুমি রাজকুমার কিনা? আর আমি এতক্ষণ যা বললাম সেটা তুমি জিজ্ঞাসা করছো সত্যি নাকি মিথ্যে বললাম? রাজকুমার, তুমি কি সব ভুলে গিয়েছো? তোমার কি কিচ্ছু মনে নেই? দেখো, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই আমার অতীত সম্পর্কে কিছু না কিছু জানো। আর তাই তো তোমাকে বলছি। শোনো, একজন আমাকে নদীর জল থেকে উদ্ধার করে তার বাড়িতে আশ্রয় দিয়েছে, কিন্তু আমি আমার পরিচয় কোনো কিছুই মনে করতে পারছি না। আমি সব ভুলে গিয়েছি। আমি কতবার চেষ্টা করেছি আমার নিজের আসল পরিচয় জানার, কিন্তু কোনোভাবেই জানতে পারিনি। তুমি যদি সত্যি আমার আসল পরিচয় জেনে থাকো তাহলে তাহলে আমাকে সব কিছু পরিষ্কার করে বলো। আর তাছাড়া তুমি কে বলো তো? আর তুমি জানলেই বা কি করে যে আমি এখানে আছি? এ কি রাজকুমার, তুমি সব কিছু ভুলে গিয়েছো? তোমার অতীত জীবনের সব কথা, কিন্তু তোমার সব কিছু ভুলে গেলে তো আমাকে ভুলে যাওয়ার কথা নয়। তুমি আমাকে কি করে ভুলে যেতে পারো? কারণ কারণ আমি যে তোমার। বলো বলো, তুমি আমার কে? এ কি মেয়ে, তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজে চলেছি। এ কি, আপনিও দেখি এখানে আছেন? আপনিও তাহলে বাড়িতে ছিলেন না? না না, আসলে আসলে আমার ভালো লাগছিল না, তাই তো আমি এখানে বসে বাঁশি বাজাচ্ছিলাম। আর তারপরে উনি এসে আমাকে... ও আচ্ছা বোন, তাই তো বলি তুমি এখানে কেন এসেছো। নিশ্চয় তুমি আমার মতো ওনার বাঁশির সুর শুনে এখানে চলে এসেছো। জানো, উনি না বড্ড সুন্দর করে বাঁশি বাজান। আর ওনার বাঁশির সুর শুনেই তো আমিও মুগ্ধ হয়ে সেদিন রাতে হঠাৎ এখানে এসে বাঁশির সুর শুনেছি। উনি সেটা বুঝতেই পারেনি। সকাল হলে উনি দেখেছে যে আমি তার পাশেই ছিলাম। আর তোমার সাথেও ঠিক তেমনটাই হয়েছে। আর হবে নাই বা কেন? যে এত সুন্দর করে বাঁশি বাজায় তার বাঁশির সুরে আমি তুমি কেন, আরো অনেকেই ছুটে আসতে বাধ্য হবে। কিন্তু কথাটা তো সেটা নয় গো। গ্রামের লোকেরা যদি এসব দেখে তাহলে যে মন্দ কথা ছড়াবে। আর তাই আমার মনে হয় এখানে আর বেশিক্ষণ আমাদের থাকাটা একদম ঠিক হচ্ছে না। চলো বোন, আমরা বাড়িতে ফিরে যাই। আর আপনিও বাড়িতে চলুন। কিন্তু ওনার সাথে যে আমার কিছু কথা ছিল। আমি এখন বাড়িতে যেতে চাই না, ওনার সাথে কথা বলতে চাই। আপনি বরং বাড়িতে চলে যান। না না, এখানে একদম কথা বলা ঠিক হবে না। বাড়িতে গিয়ে অনেক কথা বলা যাবে। আমার মনে হয় গ্রামের লোকজনদের আর কোনো সুযোগ দেওয়া ঠিক হচ্ছে না। তারা যে কোনো সময় যে কোনো উৎসাহ রটিয়ে ফেলতেই পারে। তাই চলুন, বাড়িতে ফিরে চলুন। এই কথা বলে সোনালী রাজকুমারকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে সকাল সকাল গ্রামের লোকজনেরা সোনালীদের বাড়িতে এসে হাজির হয়ে যায়। কে রে সোনালী, কোথায় গেলি? তোকে তো দেখতেই পাচ্ছি না। আজ তো তোর বিয়ে, তা বিয়ের ব্যাপারে কতটুকু জোগাড় জানতি হলো? জোগাড় যন্ত্র আমরা কি করে করব বলো তো? যা করার তো তোমরাই করছো। এখন তো সবকিছু আবার তোমাদের হাতেই। কি রে সোনালী, তুই এভাবে কথা কেন বলছিস? তুই তো বড্ড ঠ্যাটা হয়েছিস। বড়দের মুখে মুখে কথা বলতে শুরু করেছিস। হ্যাঁ, আমার মুখের উপর কথা বলার মতো পরিস্থিতি তো তোমরাই তৈরি করে দিয়েছো, তাই না? তোমরা আমার বাবার উপরে অকারণে এত বড় একটা ঝামেলা বোঝা চাপিয়ে দিয়েছো। আর এই বোঝা এখন আমার বাবাকে বইতে হচ্ছে। আরে কোনো বোঝা তোর বাপের উপর চাপাইনি রে। আমরা তো আরো তোর বাপের মাথার উপরতে তোর বোঝাটা নামাতে চাইছি। এটা তুই বুঝতে পারছিস নে? আচ্ছা যাই হোক, ও সব কথা এখন বাদ দে দেখিনি। এখন বিয়ের প্রস্তুতি নিতে হবে। তাড়াতাড়ি করে
ঘরে চল, তোকে বউ সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন তো সেটাই বাকি, আমাকে বউ সাজাবে আর তোমাদের ইচ্ছে মতো তোমরা আমাকে বিয়ে দেবে, এছাড়া আর কি। এত কথা না বলে চল তো দেখিনি, ওদিকে বড্ড কাজ পড়ে আছে, আর এই বিয়ে যদি না হয় তাহলে কিন্তু জমিদার মশাই তোদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সেজন্যই তো এই বিয়েটা এইভাবে করতে হচ্ছে, আমি তো কখনো ভাবিনি আমার বিয়েটা আমাকে এইভাবে করতে হবে। ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো, আমাকে কোণে সাজে সাজাবে। ওদিকে রাজকুমার মনে মনে ফুলকুমারীকে খুঁজতে থাকে। কালকে রাতে যে মেয়েটির সাথে কথা হলো, রাতে বাড়িতে ফেরার পর আর তার সাথে কথা বলার কোনো সুযোগই পেলাম না। আর এখন তো আমার সাথে সোনালের বিয়ে, সব প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর গ্রামের লোকজনের কথায় যে কোনো মুহূর্তে সোনালের সাথে আমার বিবাহ হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত ওই মেয়েটির কাছ থেকে আমার অতীতের কোনো কথাই শোনা হলো না। আর আমি তো ভেবেছিলাম ওই মেয়েটি হয়তো সকাল সকাল এসে আমার সাথে দেখা করবে, কিন্তু কই, এখন পর্যন্ত তো আমার সাথে দেখা করতে এলো না। তবে সে আমার সাথে দেখা করতে আসুক আর না আসুক, আমাকে এখন নিচে যেয়ে মেয়েটির সাথে দেখা করতে হবে, আর সব সত্যটা আমাকে জানতে হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।